ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ, পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল দিল্লি। নিরাপত্তা পরিষদ ঢেলে সাজালেন মোদি, উস্কানি দিতে কড়া জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। 20 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং ভর সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। অবশেষে 32 বছর অপেক্ষার অবসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। তফসিল ঘোষণায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। গরিব হয়েছি আমরা, তো কষ্ট করতেই হবে। বৈষম্যের আড়ালে নিষ্পেষিত জীবন, অধিকার আদায়ে রক্তাক্ত আন্দোলনের 140 বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। স্বীকৃতি ও ন্যূনতম মজুরি নির্ধারণে সংস্কার কমিশনের সুপারিশ। পবিত্র হজ পালনে 2 দিনে 21 ফ্লাইটে সৌদি আরব গেলেন প্রায় 9000 মুসল্লি। ইবাদত বন্দেগীতে দিন কাটছে মক্কা মদিনায়। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ। বাফুফের দূরদর্শিতার উপর নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচের সামিত সোমের খেলা। সময়ের মধ্যে এএফসিতে নিবন্ধনের পরামর্শ, প্রয়োজনে ফিফা কংগ্রেসে কথা বলবেন তাবিথ আওয়াল। ভোরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। আগামী 23 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দুই দেশের বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদ ঢেলে সাজিয়েছে নয়াদিল্লি। বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে। পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে ভারতকে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারত সরকার। আগামী 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থল বাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। এই উপদেষ্টা বোর্ডের কাজ হবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় নষ্ট না করে নরেন্দ্র মোদীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। চলমান উত্তেজনার মধ্যে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে ভারতকে বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে তিনি পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। এদিকে বর্তমান পরিস্থিতির মধ্যে কোনো উস্কানি না দিতে ভারতকে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। বুধবার ইসলামাবাদে আইএসপিআর মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিন আবারও তিনি পেহেলগামে হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান ওড়ালে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর অঞ্চলটির পর্যটক খাত এখন বিপর্যস্ত। শ্রীনগরের ডাল লেক থেকে গুলমার্গের তৃণভূমি সবখানে এখন পর্যটক শূন্য। ব্যবসায়ীদের দাবি, জীবিকা হারানোর শঙ্কায় পড়েছেন হাজার হাজার মানুষ। সরকারি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
কাশ্মীরের পর্যটন ব্যবসা যেন আচমকায় থমকে গেছে। ডাল লেকে এখন শিকারা অর্থাৎ ঐতিহ্যবাহী কাশ্মীরের নৌকা আছে, তবে পর্যটক নেই। গুলমার্গের হোটেলগুলোতে বাতিল হয়েছে শতভাগ বুকিং। বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। জীবন চলছে না। 90% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। শুল্ক, লোনের কিস্তি, সব চাপ একসঙ্গে পড়ছে। পেহেলগামের ঘটনার পর ব্যবসা একেবারেই পড়ে গেছে। হামলার পরপরই 87টির মধ্যে 48টি পর্যটন স্থানই বন্ধ করে দিয়েছে কাশ্মীর প্রশাসন। নিরাপত্তার অজুহাতে পর্যটকদের ঢুকতে দেয়া হচ্ছে না শ্রীনগরের মুঘল গার্ডেন, গুলমার্গ, এমনকি কাশ্মীরের বিখ্যাত গ্র্যান্ড মসজিদেও। খাবারের দোকানগুলোও বন্ধ। স্থানীয় গাইডরা এখন অলস সময় কাটাচ্ছেন। আগে তারা দিনে 3-4টা পরিবার বা গ্রুপ নিয়ে বেরোতেন, এখন কাজই নেই। এমন অচল অবস্থা চলতে থাকলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন তারা। আগে যেভাবে ভিড় থাকতো, এখন আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। ক্লায়েন্ট নেই, কাজও নেই। স্থানীয় ট্যুর ব্যবস্থাপকরা বলছেন, নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক, পর্যটক ফিরতে সময় লাগবে। এখন সেপ্টেম্বরের পরের বুকিং পাওয়া যাচ্ছে। কাশ্মীরের পর্যটন ছিল এই অঞ্চলের শেষ ভরসা। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা বলেছেন, যুদ্ধে আপত্তি থাকলেও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। কুর্মিটোলায় AK খন্দকার বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান অধ্যাপক ইউনুস। বুধবার সকাল 11:30টার পর কুর্মিটোলা বীর উত্তম AK খন্দকার বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর একটি চৌকস দল। এরপর বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। শত্রুর হামলা মোকাবেলা করে কিভাবে আকাশপথে পাল্টা আঘাত হানতে হয় তার মহড়া দেন বিমান সেনারা। এ সময় MiG-29 সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যুদ্ধক্ষেত্রের মতো মেলে ধরে নিজেদের। চলে প্যারা কমান্ডোদের নানা কসরত। শুধু তাই নয়, স্থলপথে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের রণকৌশলও প্রদর্শন করা হয় সেখানে। প্রধান উপদেষ্টা গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন বিমান বাহিনীর বার্ষিকই মহড়া। পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নিজে যুদ্ধবিরোধী হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। এই অবস্থায় প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগ উপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান ডক্টর ইউনুস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, UAV সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। এ সময় পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমান বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পরিচয় বহন করে। রাখাইনে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, সংস্কার ও বিচারের দাবিতে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাঠ পর্যায়ে ঐক্য করতে রাজি
এনসিপি। তবে নির্বাচন প্রশ্নে জোট গঠনে তার দল আগ্রহী নয়। সংস্কার ও নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক দলের সঙ্গে বৈঠক করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় বুধবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠকে বসে এনসিপি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাখাইনে করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই নির্বাচন চান তারা। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। একই দিন দুপুরে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আরেক দল গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও বিচার নিয়ে ঐক্য করতে প্রস্তুত হলেও নির্বাচন প্রশ্নে জোট গঠনে আগ্রহী নয় এনসিপি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখতে চায় তার দল। আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সেই বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। জুলাই আগস্টে নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদিন মিরপুরে গণসংযোগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে সম্পর্কে সজাগ থাকবে এনসিপি। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। একই দিন বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের দেখামাত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিভাজন ভুলে নতুন দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত 15 বছর আওয়ামী লীগ সরকার মানুষকে ভোট দিতে দেয়নি দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ তাদের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায়। দেশের মানুষ বিএনপিকে ভোট দিক আর না দিক, জনগণের অধিকার রক্ষায় তাদের পাশে আছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনের সফরে নিজ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদরের বড়গা ইউনিয়নের কিসমত কিশোরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে ষড়যন্ত্রকারীরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বিভাজন করে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই গোলমাল লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে চাই না। আসুন আমরা নিজের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি, আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ শিগগিরই নির্বাচন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে ভোট দিক আর না দিক অধিকার রক্ষায় সবার পাশে থাকবে তার দল। আমরা যেটা চাচ্ছি যে নির্বাচন যারা হয় তারা তারিখ নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হয় ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যায় আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সে অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের।
এর আগে সকালে মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময়ে আরও থাকছে। খুলনা এখন বন্ধ শিল্পের নগরী। একের পর এক পাটকল বন্ধে বেকার প্রায় 25,000 শ্রমিক। সংসারের চাকা সচলে অনেকে বদলেছেন পেশা, হারানো গৌরব ফেরানোর উদ্যোগ বিজেএমসির। অবশেষে অবসান হচ্ছে 3 দশকের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। বুধবার মধ্যরাতে ভোটের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। তাদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে অধিকার আদায়ের পথ সুগম হবে। মুজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। কয়েকদিনের আন্দোলনের পর বুধবার মধ্যরাতে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। জানান, আগামী 31 জুলাই ভোট গ্রহণ করা হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণ 31/7/2025 সকাল 9টা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ভোট গণনা ও ফলাফল প্রকাশ 31/7/2025। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারি, আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 12 মে। চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে 30 জুন। 1 জুলাই থেকে 3 জুলাই পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 15 জুলাই। 16 থেকে 28 জুলাই পর্যন্ত চলবে প্রচারণা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা, তবে শঙ্কার কথাও বলছেন কেউ। আমরা কোনো প্রকার কালক্ষেপণ কিংবা নতুন কোনো গোজামিল আমরা প্রত্যাশা করি না। আমরা আশা রাখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। ষড়যন্ত্র কুটচাল যাতে এই নির্বাচনকে রুখে দিতে না পারে তার জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা সর্বোচ্চ সহায়তা করব ইনশাআল্লাহ। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। দীর্ঘ 10 ঘণ্টা বৈঠক শেষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। সময় সংবাদ, সাভার। নগরের পথে পথে ফুটেছে গ্রীষ্মের ফুল। বাহারি রঙের ফুলে প্রকৃতি সেজেছে নবসাজে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। আজ মহান মে দিবস। 1886 সালের এই দিনে নিজেদের প্রাপ্য দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা নেমেছিলেন আন্দোলনে। 140 বছর পেরিয়ে কতটা নিশ্চিত হয়েছে শ্রমিকের পাওনা? প্রাতিষ্ঠানিক থেকে অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রেই শোষণের মাপকাঠিতে চলে শ্রমিকের কর্ম ঘড়ির কাঁটা। সোভান হোসেন সম্রাট ও অনুপ দত্তের ছবিতে শ্রমিকদের প্রাপ্তি আর অপ্রাপ্তির গল্প খোঁজার চেষ্টা করেছেন অন্তরা সেন। নানা বাধা পাড়ি দিয়ে কঠোর পরিশ্রম করে তারা এগিয়ে নিয়ে চলেছেন দেশের অর্থনীতিকে। সংসারের ঘানি টানা এসব মানুষের যেন নেই দম ফেলার ফুসরত। চুক্তিমতো কাজ না হলে আবার দিন শেষে কমে যাবে মজুরি। কাগজে কলমে তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। গরমে খুব কষ্ট, মনে কইতাছি যে মরা বেশি ভালো। গরিব হয়েছি, আমরা তো কষ্ট করতেই হবে।
আচ্ছা, প্রাতিষ্ঠানিক শ্রমিকরা কেমন আছেন? দেশে বৈদেশিক মুদ্রা যাদের শ্রমের বিনিময়ে সবচেয়ে বেশি আসে সেই পোশাক শ্রমিকরা প্রতিদিন সকালে কর্মস্থলে আসেন, 8 ঘন্টা কাজ করে বাড়ি ফেরেন। বাড়তি কাজে বুঝে নেন অতিরিক্ত মজুরি। পূর্বাচল নতুন শহর প্রকল্প। যদিও সব প্রাতিষ্ঠানিক শ্রমিকের কপালে আবার সব সুবিধা জোটে না। জনমানুষের দাবির কথা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নেয়া গণমাধ্যম কর্মীদেরই নেই কর্মঘণ্টার হিসেব। একই তালিকায় রয়েছেন ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি খাতের কর্মরতরাও। ট্রানজ্যাকশন আওয়ার ধর 4টা পর্যন্ত থাকে, বড় ট্রানজ্যাকশন করতে হয়, এরপর ক্যাশ গুছাইতে সময় লাগে। তো দেখা যায় যে আমাদের অফিস থেকে বেরোতে 8টা, 8:30, 9টাও বেজে যায়। 24/7 কিন্তু আমাদের নিউজের মধ্যে থাকতে হয়। এই বাস্তবতাকে ধরে নিয়েই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য গণমাধ্যম কর্মীরা কাজ করে যাচ্ছে। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশের 85% খেটে খাওয়া মানুষ এখনো রয়ে গেছে সামাজিক স্বীকৃতির বাইরে। গৃহকর্মী থেকে নির্মাণ শ্রমিক, দিনমজুর কিংবা কৃষি শ্রমিক, এদের নিয়োগ দিতে যেমন লাগে না কোনো নিয়োগপত্র, মজুরির ক্ষেত্রেও নেই কোনো মানদণ্ড। আমরা ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। পরিটরে কেউ মারা যায় তো কেউ আমার কন্ট্রাক্টরে টাকা পয়সা দেয় না, মালিকরা দেয় না। অথচ 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্যই ছিল সব মজুরের ন্যায্য পারিশ্রমিক আর দৈনিক 8 ঘন্টা হবে কর্মঘণ্টা। যদিও তাদের আত্মোৎসর্গের প্রায় 140 বছর পর এখনো অনেক শ্রমিকেরই নেই কোনো কর্মঘণ্টার হিসেব। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, এরপরে সন্ধ্যার পরে আমরা ঠিক মতন মজুরিটা ঠিক মতন পাই নাই। যে হিসেবে পরিশ্রম করে হিসাবে টাকার মূল্য পাওয়া যায়। এদিকে শ্রম সংস্কার কমিশনের করা নতুন প্রতিবেদনে এসব শ্রমিকের স্বীকৃতি দেয়া আর ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি তুলে ধরা হয়। জাতীয় সামাজিক নিরাপত্তা তহবিল করা বলেছি। প্রতি বছরে যার যে প্রাপ্যটা, 1 বছর কাজ করলে তার 1 মাসের মজুরি তার একটা প্রাপ্য, ওটা ওই তহবিলে যদি জমা হয়ে যায় তাহলে বছর শেষে শ্রমিক ওখান থেকে নেবে। সংশ্লিষ্টরা বলছেন, খেটে খাওয়া এ মানুষদের প্রয়োজনীয় সব সুরক্ষা দিতে শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি এগিয়ে আসতে হবে প্রশাসনকেও। শ্রমজীবী মানুষ আসলে যথাযথ তথ্য পাচ্ছে না এবং সেই তথ্যর মধ্য দিয়ে যে তিনিও একটা আইনের সুরক্ষা পেতে পারেন সেই তথ্যটাই তার কাছে নেই। আমরা আশা করি যে সরকার এই প্রক্রিয়ার মধ্যে যাবেন। দিন শেষে এ সকল শ্রমিক যেন প্রাপ্তির খাতায় প্রাপ্য সম্মানের হিসেব মেলাতে পারেন সেদিকেই নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় মালিক শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সবার আগে নিশ্চিত করতে হবে এসব খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার, দিতে হবে আইনি সুরক্ষা। আর তাই খাতায় কলমে আইন সংশোধনের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শ্রমিকের অধিকার ও মর্যাদার কথা বলার এই দিনে উপকূলের নারী জেলে শ্রমিকদের কণ্ঠে যেন চাপা দীর্ঘশ্বাস। মাছ ধরা, কাঁটা, শুটকি তৈরি কিংবা পোনা সংগ্রহ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। তারপরও তাদের নাম নেই সরকারি নিবন্ধন তালিকায়। দেশের মৎস্যজীবী জনগোষ্ঠীর বড় একটি অংশ নারী হলেও স্বীকৃতির অভাবে শ্রমের মর্যাদায় রয়ে গেছে বৈষম্য। বিস্তারিত শিকদার জাবির হোসেনের বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় সূর্য ভানুর সংগ্রামী দিন। 3 দশকেরও বেশি সময় ধরে পটুয়াখালীর আগুনমুখা নদীতে মাছ ধরছেন তিনি। কখনো অন্যের নৌকায়, আবার কখনো বা নিজের নৌকায় দিন-রাত পরিশ্রম। কিন্তু বছরের পর বছর শ্রম দিয়েও মেলেনি তার শ্রমের মর্যাদা। এই নারী জেলে এখনো পাননি কোনো সরকারি স্বীকৃতি। তার চারপাশের পুরুষ সহকর্মীরা পেয়েছেন জেলে নিবন্ধন কার্ড, পান প্রণোদনা, ভিজিএফ সহ বিভিন্ন সুযোগ সুবিধা। কিন্তু নারী হওয়ার অপরাধে সেই সুযোগ জোটেনি তার কপালে। আমরা 40 বছর ধরে আমরা নৌকায় থাকি, আমরা জাল বাই মাছ পোনা ধরি, আমরা কোনো জালিয়া কাঠ পাইতে আসি না। সূর্য ভানুর মতো এমন হাজার হাজার নারী জেলে রয়েছেন পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ সমগ্র উপকূল জুড়ে। তাদের দেখে বেদে সম্প্রদায় মনে হলেও বাস্তবে তারা কেউ বেদে নয়। সবাই পেশায় জেলে। কেউ সরাসরি মাছ ধরেন, কেউ কাটাছাট করেন, আবার কেউ শুটকি তৈরি কিংবা নদীতে পোনা সংগ্রহ করেন। কিন্তু নারী পরিচয়ের কারণেই আজও মৎস্যজীবী হিসেবে স্বীকৃতি পাননি। ফলে সরকারি সব সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। একদিন যদি একটা ইলিশ মাছ পাই, 1 মাসও পাই না। এই অবস্থায় আমাকে দিন যায়। আমরা লবণ পানিতে থাকি, লবণ পানিতে মাছ ধরি, আমাকে শরীর স্বাস্থ্য কিছু নেই। এত পরিশ্রম করি, তবে আমরা যেন
জালিয়া কাঠের চাউল পাই না। পুরুষও 5টা কাম করলে আমরাও 5টা কাম করি, ওরকমই এক সমানে কাম করেছে, তবু জালিয়া কাঠ পাইতে আসি না। গবেষকরা বলছেন পুরুষ সহকর্মীদের চেয়েও বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন নারী জেলেরা। তাদের 93% নানা স্বাস্থ্য জটিলতায় ভোগেন। উপকূলের লবণাক্ত পানি এবং দীর্ঘ সময়ে কাজের চাপ সব মিলিয়ে শারীরিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়েছেন তারা। তাই সময় এসেছে পরিশ্রমী এই নারীদের স্বীকৃতি দেওয়ার। এই নারী জেলেদের কিন্তু ওইভাবে আইডি কার্ড বা ওইভাবে আমরা কিন্তু ওইভাবে দেখি না। তো সার্বিকভাবে নারীরা কিভাবে সামনের দিকে এগিয়ে আসতে পারে এবং নারীদের কাজের স্বীকৃতি কিভাবে দেওয়া যায়, এটা নিয়ে আসলে আমাদের কাজ করা দরকার। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 17,64,000, কিন্তু নারীদের জন্য নেই আলাদা কোনো পরিসংখ্যান। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তালিকাভুক্তদের মধ্যে নারীর অংশগ্রহণ 1%-এরও নিচে। ফলে মাছ ধরায় নিষেধাজ্ঞা বা দুর্যোগকালীন সময়ে সহায়তা থেকে বঞ্চিত হন তারা। তবে মৎস্য বিভাগ জানিয়েছে সাম্প্রতিক সময়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার প্রতিশ্রুতির পর নারীদের নিবন্ধন তালিকায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা এসেছে মন্ত্রণালয় থেকে। এই মামতা সম্প্রদায়কে বা ভাসমান জেলে বা নারী শ্রমিক তাদেরকে আমাদের মৎস্যজীবীদের মূল ধারায় নিয়ে আসবো, রাষ্ট্রীয় যে কোনো সহায়তা তাদের পূর্ণতা যেন আমরা দিতে পারি, সেই হিসেবে আমরা মৎস্য দপ্তর কাজ করছি। 1998 সালের জাতীয় মৎস্য নীতিমালায় জেলেদের জীবনমান উন্নয়নের কথা থাকলেও নারী জেলেদের জন্য আলাদা কোনো নীতিমালা হয়নি। 2019 সালের নতুন নিবন্ধন নির্দেশিকাও মূলত পুরুষদের ঘিরেই তৈরি। তাই বাস্তবতার বাইরে রয়ে গেছেন নারী জেলেরা। উপকূলের নদী আর সমুদ্রে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করেন হাজারো নারী, অথচ বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তারা পান না সরকারি স্বীকৃতি কিংবা ন্যায্য সুবিধা। আজকের এই মে দিবসে তাদের এই বঞ্চনার গল্প শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমাদের নতুন করে ভাবিয়ে তোলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনুস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে দেশের বন্দরগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। যে ধরনের বিনিয়োগ হাবের কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন করতে হলে দেশের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন। হাসিনার এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 মের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে থাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের কাছেও। চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার বক্তব্য পুলিশ, সাক্ষী ও বিচারের জন্য হুমকি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানে বসেই একের পর এক মন্তব্য করে আসছেন তিনি। যদিও ভারতকে অনুরোধ করা হয়েছিল তাকে থামাতে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। গত বছরের অক্টোবরে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুল। ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার এই মন্তব্যকে বিচারের হুমকি হিসেবে মনে করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ফরেনসিক পরীক্ষায় বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সংস্থাটি। শুনানি শেষে 15 মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন
এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। শেখ হাসিনার বিচার কবে শুরু হবে জানতে চাইলে তাজুল ইসলামের কৌশলী জবাব, খুব শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। বিরোধ আর বিভাজন দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বুধবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শিক্ষা ও সাংস্কৃতিক চেতনায় নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা, রাষ্ট্র ও সমাজের ভূমিকা শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, এখনও ৭২-এর সংবিধানে রয়ে গেছে আওয়ামী লীগ। অপূর্ণতা আর বিরোধ মীমাংসা করে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে কলেজের নতুন এমপিও ভুক্তির আটকে রাখা ৯১টি ফাইল পেয়েছে দুদক। ওই কার্যালয়ের কলেজ শাখার উপপরিচালক আলমগীর কবির টাকা ছাড়া ফাইল ছাড়েন না, এমন অভিযোগে বুধবার দুপুরে অভিযান চালায় সংস্থাটি। দুদক জানায়, নতুন এমপিও ভুক্তির জন্য ১৫২টি আবেদন পড়ে। ফাইল প্রথমে পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে শর্ত পূরণ করতে না পেরে ৪৭টি বাতিল হয়। এমপিও ভুক্তি ও বদলির ক্ষেত্রে অন্তত লাখ টাকা ঘুষ না দিলে ফাইল পাঠানো হয় না। এর আগে গেল ১১ মার্চ একই অফিসে অভিযান চালিয়ে দুদক উপপরিচালক আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল। ভোরের সময়ে আরও থাকছে। জাটকা সংরক্ষণে ২ মাসের নিষেধাজ্ঞা শেষ, পদ্মা মেঘনায় ফিরেছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে ঘুরে দাঁড়ানোর আশা, ইলিশ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে মৎস্য বিভাগ। একসময় কর্মব্যস্ত শিল্প নগরীতে এখন শুনশান নীরবতা। খুলনায় একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। তবে সংসারের চাকা সচল রাখতে তাদের অনেকেই এখন দিনমজুর কিংবা রিক্সা চালক। বেসরকারি ব্যবস্থাপনায় কয়েকটি মিল সীমিত পরিসরে চালু হলেও তাতে প্রাণ ফেরেনি। বিজিএমসি বলছে, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান বাড়াতে কাজ চলছে। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ৪৫ বছর বয়সী আবুল হাওলাদারের যৌবনের ১৬টি বছর কেটেছে খালিশপুর জুট মিলে। একসময় পরিবার নিয়ে সুখে থাকলেও এখন দিনমজুরির কাজ করে কোনো মতে চলছে সংসার। সপ্তাহে ২-৩ দিনের বেশি কাজ না পাওয়া আবুল কাজের আশায় এখনো খোঁজ নেন মিল গেটে। ঘরে গেলি ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল, ছেলে পেলে লেখাপড়া করানো, সব কষ্টরা এটা কাউকে বলতেই পারে না। আবুল হাওলাদারের মতো একই গল্প খুলনা অঞ্চলের ২০,০০০-এর বেশি পাট শ্রমিকের। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে ২০২০ সালে এ অঞ্চলে ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় সরকার। চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় ২৫,০০০ শ্রমিক। ধীরে ধীরে কর্মমুখর খালিশপুর অঞ্চল রূপ নেয় রুগ্ন অঞ্চলে। কেউ দিনমজুরি করছেন, কেউ রিক্সা ইজি বাইক চালিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন, কেউ বা কাজ না পেয়ে বেকার হয়েই আছেন। সপ্তাহে ৩৫০০, ৪০০০, ৫০০০ টাকা উঠেছি ওভারটাইম করে, কিন্তু এখন তো আমি ২০০ টাকাও ইনকাম করতে পারি না। ২৬টা জুট মিলে এক রাত্রের ভিতরে সে বন্ধ করে দিয়ে গেছে। এই আমার কপালে ছিল। পুরো খালিশপুরটা একটা মরুভূমি হয়ে গেছে। নুন আনতেই পান্তা ফুরে আর কি কইলেই চলে। কোনো ন্যূনতম যেটা মজুরি, সেটা তো ইজারা ভিত্তিকে যে কটা মিল চালু হয়েছে এটা আদৌ দেওয়া হয় নাই। অতি দ্রুত আমাদের এই পাটকলগুলো চালু করে আমাদের রুজি রুটির ব্যবস্থা জানি অন্তর্বর্তীকালীন সরকার করে। মাত্র ৫,০০০ কোটি টাকা লাগতো মিলগুলো আধুনিকরণ করে, মেশিনগুলো করে চালু করতে। প্রোডাকশন ৪ গুণ বাড়তো। বন্ধ হয়ে যাওয়া ৯ পাটকলের মধ্যে ৪টি বেসরকারি উদ্যোগে চালু হলেও তা চলছে সক্ষমতার ১/৪ আর চাকরি হয়েছে মাত্র ২,০০০ শ্রমিকের। তবে বিজেএমসি বলছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে সবগুলো পাটকল ইজারার মাধ্যমে চালু হবে। এতে বাড়বে শ্রমিকের কর্মসংস্থান। পর্যায়ক্রমে হয়তো তাদের শ্রমিকের এমপ্লয়মেন্টটা বাড়বে অনেক। আমরা যতদূর জানি, একটা মিলকে আমরা হ্যান্ডওভার করার পরে তারা তাদের মতো করে চালাবে। জনবলের কথা বলছেন, হয়তো ওই রকমেরই যে একটা বিলে যেভাবে চালু করছে, বিশেষ করে যে যায় জুট মিল, এখানে প্রায় ১,০০০-১,৫০০ শ্রমিক কাজ করে। রাষ্ট্রায়ত্ত মিল বাদেও গত এক দশকে এ অঞ্চলে আরও অন্তত ৫টি বেসরকারি পাটকল বন্ধ হয়েছে। শুধু পাটকল নয়, গত ২ দশকে এই অঞ্চল থেকে হারিয়ে গেছে নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, টেক্সটাইল মিল, দাদা ম্যাচ ফ্যাক্টরি সহ বহু শিল্প প্রতিষ্ঠান।
অর্থনৈতিক গতিশীলতা হারিয়ে এসব এলাকা এখন অনেকটাই নীরব। তবুও এই অঞ্চলের হাজারো শ্রমিক আশায় বুক বেঁধে আছেন পুনরায় মিলগুলো চালু হয়ে কর্মমুখর হবে তাদের এলাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ট্রাম্পের শুল্ক নীতির জেরে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন দেশের ব্যাংক খাতের ব্যাপক সংস্কারের প্রয়োজনের কথা তুলে ধরেছেন ব্যবসায়ী নেতারা। সংস্কার কার্যক্রম চলমান উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানাচ্ছেন দ্রুতই পরিবর্তন দৃশ্যমান হবে। বুধবার রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার আয়োজিত সংলাপে এসব আলোচনা উঠে আসে। করোনা পরবর্তী ক্ষত কাটিয়ে না উঠতেই ট্রাম্পের নতুন শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন কার্যকর অর্থনৈতিক সংস্কার। বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার আয়োজিত সংলাপে আরও বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনে ব্যাংক খাতের উন্নয়ন চলমান থাকলেও ঋণমান কমে যাওয়া উদ্বেগের। Our significant development have been imposition of additional tariffs by the United States. Such measures, if fully implemented, could exert a considerable pressure on the Bangladesh banking sector. সংলাপে ট্রাম্পের শুল্ক নীতি ইস্যুতে করণীয় নির্ধারণে আলোচনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। And I will request our honorable president Mr. Mahabur Rahman, please convey a meeting very shortly with all business community along with the government to educate the government what is the consequence might happen if tariff does not withdrawn after 3 months. ব্যাংক খাতের উন্নয়নে গ্রাহক নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের সমন্বয়ের কথা উঠে এসেছে সংলাপে। এ বিষয়ে আশ্বস্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি। If we really work together, interact with each other, I am sure we will be able to cope up the changes we are expecting in our banking sector pretty soon. I just ensure you we have taken some reform activities, some transformational activities. I think you will see this result in a very short time. ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পুঁজিবাজারের দিকেও নজর দেওয়ার কথা বলেন আলোচকরা। পলিসি মেকার ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। দীর্ঘদিন ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চলছে বিকৃত যৌন কর্মকাণ্ড। সেসবের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। বাকিদের ধরতেও চলছে অভিযান। দীর্ঘদিন ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই হিল ও বুট সহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী। এটা এক ধরনের বিজনেস, যেটা ইংরেজিতে বলা হয় BDSM, যেটা ইউরোপ বা উন্নত কান্ট্রিগুলোতে এগুলা প্রতিনিয়ত এগুলো কার্যক্রম চলে, যেটা আমাদের দেশেও শুরু হয়েছে দীর্ঘদিন যাবত। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে এরা একটা কাজ করতেছে, এই ধরনের কাজ চালাচ্ছে। তো ওরা এক জায়গাতে কখনো স্থায়ীভাবে থাকে না, দেখা যায় যে 3 মাস 6 মাস পরে পরে ওরা জায়গা চেঞ্জ করে আর নতুন জায়গা ওরা খুঁজে ওই কাজটা চালায় আর কি। এটা সামাজিক একটা অবক্ষয় বা সামাজিক একটা অপরাধ। এখানে অনেক লোক এখানে ভিক্টিমও হয়। দেখা যায় যে ওরা টাকা দেয়, তারা যেটা চায় ওইটা পায় না, আবার যেটা তারা দিতে চায় ওইটা ওই ভিকটিম নিতে চায় না। এভাবে অনেক লোক ভিকটিম হয় এখানে। গ্রেফতার 2 নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। ওরা ওই কাজটা করে, ওরা আবার এই যে ভিডিও ধারণ করে এটা প্রচার করে, যেটা আইনগতভাবে এটা অপরাধ। এবং অনেককে নাকি ওরা, আমাদের কাছে সংবাদ আছে যে ওরা অনেকে আবার এটাকে করে ওই ভিডিওগুলো দিয়ে ওদেরকে অনেকে ব্ল্যাকমেলও করে। ওরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, মামলা প্রক্রিয়াধীন। এটা পর্নোগ্রাফি আইনে মামলা হবে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় প্রতিবাদ ও 4 দফা দাবি আদায়ে কফিন মিছিল হয়েছে। বুধবার রাত 8টার দিকে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর থেকে মুখে কালো কাপড় বেঁধে মৃত প্রশাসন লেখা কফিন কাঁধে নিয়ে মিছিল বের করে আন্দোলনকারীরা। প্রধান গেটের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে প্রতীকী গায়েবানা জানাজা করে বিক্ষুব্ধরা। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ বিষয়ে উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ও রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় জোহা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, আগামী 10 মে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে হবে। এরপর রাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। ছাত্র নেতাদের অভিযোগ, একটি গোষ্ঠী এসব নির্বাচন বন্ধ করার চক্রান্ত করছে। ভোরের সময়ে আরও থাকছে, বিএডিসির বীজে ভেজাল মিলেছে বিভিন্ন জাতের মিশ্রণ। ফলন বিপর্যয়ে দিশেহারা মেহেরপুরের গম চাষিরা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বদলায়নি মাঠের চিত্র। 2 বছরে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরে খুলনার ভৈরব সেতু নির্মাণ হয়েছে মাত্র 16%। যাতায়াতে ভোগান্তি লাঘব না হওয়ায় ক্ষুব্ধ নদীর 2 পাড়ের বাসিন্দারা। ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, নকশা পরিবর্তন সহ নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে সব জটিলতা নিরসন করে দ্রুত কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ অধিদপ্তরের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সড়কপথে খুলনার সঙ্গে বিচ্ছিন্ন দিঘলিয়া উপজেলাকে সংযুক্ত করতে 2019 সালে একনেকে পাশ হয় ভৈরব নদী সেতু নির্মাণ প্রকল্প। কার্যাদেশের পর 2020 সালের নভেম্বরে শুরু হয় এ সেতুর নির্মাণ কাজ, যা পরবর্তী 2 বছরে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দফায় দফায়। 5 বছরে নানা অজুহাতে কাজ বন্ধ হয় 5 থেকে 6 বার। এখন পর্যন্ত সেতু নির্মাণে অগ্রগতি হয়েছে মাত্র 16%। সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে, এই যে ফেরিতে মনে করেন অনেক সময় গাড়ি ঘোড়া পড়ে যায়, যে ভাটি হয়। ঘাট পার হইতে গেলে দাঁড়াই থাকা লাগে, নৌকায় যাতায়াতের অনেক সমস্যা। বিগত সরকারও এটার প্রতি তেমন কোনো নজর দেয়নি, বর্তমান সরকারও ওইভাবে নজর দিচ্ছে না। আমাকে এই কাজ যে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিকে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, নকশা পরিবর্তন সহ নানা জটিলতায় কাজের ধীরগতি জানিয়ে আবারও সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পরিবেশগত কারণে সীমাবদ্ধতা থাকলেও ঠিকাদারের আরও কাজের সুযোগ ছিল বলে দাবি সড়ক বিভাগের। পিলার না দেওয়ার কারণে আমাদের ডিজাইনে কিছু চেঞ্জ হচ্ছে, আমাদের বাঁকে কিছু চেঞ্জ হচ্ছে, প্লাস হলো আমাদের যে ব্রিজের উইড স্লো মুভিং ভেহিকেলের জন্য সেটাও আমরা কিছুটা বাড়াচ্ছি। 3টা কারণে আমরা কিছুটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছি। 1.3 কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 617 কোটি 53 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও অসমাপ্ত কাজ। চুয়াডাঙ্গা পৌরসভার কেদারগঞ্জ নতুন বাজারে 2টি শেড নির্মাণের পরও ব্যবহার করা যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন শেডের জায়গা থেকে সরিয়ে দেয়া ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুন বাজারে 2টি নতুন শেড নির্মাণের উদ্যোগ নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। ওই বছরের নভেম্বরে কাজ শুরু হয়ে 2024 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি কাজ। স্থানীয়রা বলছেন 2টি শেডে সোলার প্যানেল, শৌচাগার, টিউবওয়েল, মিট হ্যাঙ্গার, রাস্তা, ড্রেন, বৈদ্যুতিক লাইন সহ প্রয়োজনীয় কাজ করার কথা থাকলেও তা করা হয়নি। শেড নির্মাণের আগে সরিয়ে দেওয়া হয় সেখানকার ব্যবসায়ীদের। বর্তমানে তারা খোলা আকাশের নিচে ও জরাজীর্ণ শেডে ব্যবসা পরিচালনা করছেন। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সমস্ত নিম্নমানের মাল দিয়ে কাজ করা হয়েছে,
এই কাজের কোনো গুরুত্ব নেই। কোনোরকম আংশিক কাজ করে ফাঁকি ঝুঁকি মেরে বিল করে নিয়ে চলে গিয়েছে। আমাদের খরিদ্দার এসে এখানে দাঁড়াতে পারে না, আমরা নিজেরা ঠিকমতো মাল রাখতে পারিনি, আমাদের ভাঙাচোরা শেডের ভিতর রেখে দিয়েছে। আমরা চাচ্ছি যে পৌরসভা যে দোকানদারকে দোকানগুলো দিয়ে দিক। নাম ছাড়া কিছু ওই একটা শেড করেছে, কটা শেড মেট করেছে, করে এখন দীর্ঘদিন যাবত এই জায়গাটা পড়ে রয়েছে। তা আমাদের ব্যবসাদাররা যারা ছিল তারা এখানে বসতেও পারছে না। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে, আর ত্রুটিপূর্ণ কাজ হওয়ায় কাজ বুঝে নেয়নি পৌর কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাজার কমিটি বারবার আমাদেরকে বলছেন এখানে তাদের ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হচ্ছেন, এই জন্য যত দ্রুত সম্ভব এটা হস্তান্তরের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে এটা আমরা বরাদ্দ করে এটা একটা পরিবেশ, বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। চুয়াডাঙ্গা নতুন বাজারের 2টি শেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,20 লাখ টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। জাটকা সংরক্ষণে দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। অন্যদিকে মধ্যরাত থেকে 3 মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ শিকারের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে অবমুক্ত করা মাছের পোনার বৃদ্ধি নিশ্চিতে 3 মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 1 মে থেকে। এই মুহূর্তে চাঁদপুরের মেঘনা নদী এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ পদ্মা, মেঘনা সহ দেশের যে 6টি অভয়াশ্রম ছিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল 2 মাস। তবে সেই 2 মাসের নিষেধাজ্ঞা উঠে গেছে গত মধ্যরাতে। তারপর থেকে কিন্তু চাঁদপুরের পদ্মা, মেঘনা জেলেরা কর্মব্যস্ততার মধ্যে আবার চলে গেছেন। অর্থাৎ ভোর থেকে দেখেছি যে পদ্মা, মেঘনা যে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের ছুটে চলার একটা প্রাণান্তকর চেষ্টা, অর্থাৎ নদীতে জাল ফেলছেন, তারপর সেই জাল তুলে পাশের আড়তে নিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আসলে যেই মাছগুলো ধরা পড়ছে সেগুলো বড় আকৃতির কোনো মাছ নয়, ছোট ছোট নানা প্রজাতির মাছগুলি মূলত জেলেদের জালে ধরা পড়ছে এবং সেই মাছগুলো নিয়ে কিন্তু তারা এই নদী পাড়ে যে আড়ত আছে, অর্থাৎ যেখানে বেচা কেনা হয়, যেখানে পাইকার এবং খুচরা যারা বিক্রেতা আছেন বিভিন্ন বাজারে গিয়ে যারা বিক্রি করেন সেই ক্রেতারাই মূলত এই আড়তগুলোতে ভিড় করছেন। তো আমি যদি দেখাতে পারি, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর শহরের মেঘনাপাড়ের বহরিয়া বাজারে। বহরিয়া বাজারটি একেবারে নদী পাড়ে, যেখানে নানা প্রজাতির মাছ ভোরবেলা থেকেই জেলেরা নিয়ে আসেন বিক্রির জন্য এবং সেই মাছগুলো ক্রেতারা নিয়ে যান এবং যেই ক্রেতারা নিয়ে যাচ্ছেন তারাও মূলত এক ধরনের বিক্রেতা, অর্থাৎ তারা ভোক্তারাতে এই মাছগুলো তুলে দিচ্ছেন। আমরা যদি দেখাতে পারি যে আসলে এখন যে মাছগুলো এখানে বিক্রি হচ্ছে এগুলো একবারে নানা প্রজাতির ছোট মাছ। ইলিশ মাছের জন্য যদিও অভয়াশ্রম ঘোষণা করা হয়েছিল, 2 মাসের নিষেধাজ্ঞা ছিল, সেই ইলিশের ফোনার জাটকা সেটি বড় হয়ে সাগরে ছুটে গেছে এমনটি বিজ্ঞানীরা যদিও বলছেন। তারপরে কিন্তু জেলেরা আশা করছেন যে তাদের জালে ইলিশ সহ অন্যান্য মাছগুলো ক্রমান্বয়ে ধরা পড়বে। তবে শুরুতে কিন্তু আমি লক্ষ্য করেছি যে জেলেদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য আছে, অর্থাৎ তারা কিন্তু হাসি মুখে নদীতে ছুটে গেছে। 2 মাসের যে তাদের অলস সময় ছিল, তাদের যেই বেকারত্বের যে একটা দুঃস্বপ্ন ছিল, অর্থাৎ জীবন জীবিকা এবং সংসারের ঘানি টানতে গিয়ে তাদের যে কষ্ট ছিল সেটিকে আসলে ভুলে যেতে চান। এই মুহূর্তে তারা চাচ্ছেন যে নদীতে যদি তারা মাছ পান, অর্থাৎ বিগত দিনে তারা যেই অলস সময়টি পড়েছিলেন সেই অলস সময়টি যেন গুছাতে পারেন, অর্থাৎ দৈন্যতা গুছিয়ে যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন। তার জন্য জেলেরা মূলত এই যে তাদের আবার সেই মূল যে পেশা, সেই পেশার দিকে তারা ঘুরে দাঁড়িয়েছেন। আমি যদি আরেকটি তথ্য জানাতে চাই যে আসলে চাঁদপুরে এই যে প্রান্তিক জেলেরা আছে তারা মূলত মহাজনের কাছ থেকে ধার দেনা করে এবং বিভিন্ন এনজিও বা সমিতির কাছ থেকে কিস্তি টাকা নিয়ে মূলত তাদের এই জাল নৌকাগুলা তারা গড়েছেন এবং সেই জাল নৌকা নিয়ে মূলত তাদের এখন জীবিকার সন্ধানে ছুটে চলা। বাস্তবতা হলো যে চাঁদপুরে যে প্রায় 1.5 লক্ষ জেলে আছে তাদের জীবন জীবিকা অনেকটা বলা যেতে পারে যে হুমকির মুখে। কারণ অতীতে যারা যে ধরনের নদীতে মাছ ধরে তাদের যে একটা ব্যস্ততা ছিল, অর্থাৎ তাদের আয়ের জায়গাটা যে একটা বড়
অবস্থানে ছিল সেই জায়গাটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কারণ আগের মতো কিন্তু মাছ ধরা পড়ছে না। অনেক জেলে বলেছেন যে তাদের আসলে কষ্ট কি শেষ পর্যন্ত কষ্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা, নাকি আবার স্বপ্নের দিকে তারা ছুটে যাবেন, অর্থাৎ নতুন কিছু একটা খুঁজে পাবেন। আসলে এই একটা দোলাচালের মধ্যে কিন্তু চাঁদপুরের জেলেরা আছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও জেলেদের কর্মচাঞ্চল্যতার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর থেকে। 2 বছরেও চূড়ান্ত হয়নি সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবীদের খাদ্য সহায়তার তালিকা। এ কারণে সাগরে মাছ ধরায় নিষিদ্ধ সময়ে মানবেতর জীবনযাপন করেন জেলেরা। দ্রুত তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তার দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে যাচাই বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত হবে তালিকা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বন বিভাগ থেকে পারমিট নিয়ে সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ করেন বাগেরহাটের উপকূলীয় জেলেরা। তবে দেশে 2 দফায় প্রায় 5 মাস সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় মানবেতর জীবনযাপন করেন তারা। নিষেধাজ্ঞাকালে অন্য জেলায় জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার। বাগেরহাটের উপকূলের জেলেদের এ সহায়তার আওতায় আনার জন্য 2023 সালের 14 নভেম্বর বন মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করে। যাচাই বাছাইয়ের জন্য তালিকাটি পাঠানো হয় মৎস্য অধিদপ্তরে। তবে দীর্ঘ সময়ে তালিকা চূড়ান্ত না হওয়ায় এখনো সে সহায়তা পাননি কোনো জেলে। পেশা তো আমাকে এই দিই, এছাড়া তোমাদের পেশা নাই। অনেক 5 মাসে আমাদের মনে করেন দেনা দায়িত্ব অনেক দেনা হয়ে যায়, বাল বাচ্চা নিয়ে চলতে ফিরতে খুবই কষ্ট হয়। যখন মাছপোনা আমরা ধরি তখন আমাদের এই পেটটা চলে, আর যখন অবরোধটা হয় তখন আমাদের অনেক দুর্ভোগ হয়। অবরোধ টাইমে আমরা এখন পর্যন্ত কিছু পাই নাই, আগেও পাইনি, আর এখনো যে পাবো এর কোনো নিশ্চয়তা নাই। আমরা চাচ্ছি যেন যারা জেলেরা এই অবস্থান থেকে যে অন্তকে কর্মসংস্থানের ব্যবস্থাটা হোক। এই হতদরিদ্র জেলে পরিবারের যে দাবি, প্রাণের দাবি, এবং সরকার যে স্টেপটা নিয়েছেন তাদের খাদ্য কর্মসূচি, এটাকে খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। আর মৎস্য বিভাগ বলছে যাচাই বাছাই শেষে শীঘ্রই চূড়ান্ত হবে তালিকা। দুঃখজনক হলেও সত্য, সে 1 বছরেরও অধিক সময় পরও তারা এটা যাচাই বাছাই করে দিতে পারেনি। আজও কোনো খাদ্য সহায়তা আমরা দিতে পারিনি, এবং তাদের সাথে আমরা প্রতিনিয়তই কথা বলছি। তারা বলছে যে দেখছি এই অবস্থায় আছে। ইতিমধ্যে আমাদের 9টা উপজেলার মধ্যে 4টা উপজেলার কাজ আমাদের হয়ে গেছে। বাকি কাজটা খুব দ্রুত সম্পন্ন হবে, যাতে জেলেরা নিষিদ্ধকার সময়ের আগে মানবিক সহায়তা বা মানবিক জীবন থেকে যাতে রক্ষা পায়। খসড়া তালিকায় সুন্দরবন পূর্ব বিভাগে 5840 জন ও পশ্চিম বিভাগে 9700 মৎস্যজীবীর নাম রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। গনগনে রোদ্দুর প্রখর তাপ হয়ে ঝরে গ্রীষ্মের প্রকৃতিতে। তপ্ত বাতাস জ্বালা ধরিয়ে দিলেও এই আগুন ঝরা গ্রীষ্মই প্রশান্তির পরশ বুলিয়ে যায় বর্ণিল ফুলের সমারোহে। চারপাশে সব রুক্ষতা যেন হারিয়ে যায় এই রঙের ঝাঁপির মাঝে। সব মিলিয়ে প্রকৃতি সেজেছে নবসাজে। যদিও এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক চাপা শঙ্কা। শহর হারাচ্ছে তার গাছ, প্রকৃতি পাচ্ছে কম জায়গা। তবুও প্রকৃতির এই অনন্য রূপ গ্রীষ্মকে করে তোলে সহনীয়। ইট কাঠের ব্যস্ত নগরে চোখ ও মনে এনে দেয় প্রশান্তি। অনুপ দত্তের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। ঋতুর পালা বদলের চক্র ঘুরে প্রকৃতিতে গ্রীষ্ম আসে তীব্র উষ্ণতা নিয়ে। কাঠফাটা রোদে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন চোখের শান্তির চিঠি হয়ে প্রকৃতিতে উকি দেয় জারুলের বেগুনি শীতলতা, সোনালুর মৃদু হাসি আর কৃষ্ণচূড়ার লাল আগুন। রুক্ষ কাঠখোট্টা রূপ ছাপিয়ে সব মিলিয়ে প্রকৃতি এখন রংধনু, রঙের ছবি। চারপাশে তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ, আবার আছে জীবন জয়েরও শক্তি। তাই তো উত্তপ্ত বাতাসের ভেতরেও এ যেন এক টুকরো কোমলতা। পাথরের নগরে ইটের ফাঁকে ফাঁকে বাঁধছে নতুন জীবনের সম্ভাবনা। ফুলেরা জানে না এই শহর কতটা ব্যস্ত। তারা জানে জীবন উজাড় করে সুন্দরের সৌরভ ছড়িয়ে দিতে। ব্যস্ত জীবনের অবসাদ ভেঙে তাই তো থমকে দাঁড়ায় পথিক, চোখ জুড়িয়ে ক্ষণিক হারিয়ে যায় কল্পনার রঙে। শুধু উপভোগ নয়, ফুলের ভালোবাসার আবেশ ফ্রেমবন্দি হয় ছবিতে।
ঢাকা শহরটা তো আসলে কংক্রিটেড, তো এইখানে আসলে আমাদের দেখার মতো তেমন কিছু নাই, তবে এই সময়টাতে এত ফুল ফোটে খুব সুন্দর লাগে এবং আমাদের চোখে এগুলো একটা শান্তি দেয়। কৃষ্ণচূড়া ফুলের যে হলো আলাদা একটা সৌন্দর্য রয়েছে, যেটা অন্য ফুলে সাধারণত পাওয়া যায় না। রঙিন ফুল ফুটেছে, প্রকৃতিতে সজীবতা এনে দিয়েছে। শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি সড়কে দেখা মেলে গ্রীষ্মের ফুল, তবুও এই শহরে ফেরে না প্রাণ। বছর বছর বাড়ে তাপমাত্রা, কমে যায় বৃক্ষরাজি। কংক্রিটের প্রাচীরে গলা টিপে ধরা প্রকৃতি তবুও সহজে হার মানে না, বরং স্বল্প সামর্থ্যে ফুল হয়ে গল্প বলে যায় টিকে থাকার। ফুল ফুটলে আমরা আনন্দিত হই। বিশেষ করে গ্রীষ্মের যে ফুলগুলো, এগুলো অতি রং বাহারি, খুবই চটকদারি রং, যেমন কৃষ্ণচূড়া অনেক দূর থেকে আমাদের চোখে পড়ে। প্রকৃতিতে যে রঙগুলো আছে গাছের, সে রঙগুলোকে যদি আমরা পরিকল্পনা করে নগরে আমরা যদি রাখতে পারি, তাহলে আমাদের প্রতিটা নগর নানাভাবে আনন্দদের সম্পৃক্ত করার সুযোগ পাই আমরা। ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে পড়া ফুলও উজাড় করে, নিজেকে মেলে ধরে পথের বাঁকে। নতুন রূপে আবারও নতুন ফুলের সুবাস নিয়ে জেগে ওঠার পালা। চিরকালের এই বন্ধনে প্রকৃতি ও মানুষ একসঙ্গে বেঁচে থাকুক, রঙিন হয়ে উঠুক জীবন। গ্রীষ্মের এই রঙিন ফুল শুধু সৌন্দর্যের বাহক নয়, এটি এই শহরের হারিয়ে যাওয়া সবুজের শেষ যোদ্ধা। প্রকৃতির এই অনন্য রূপ শুধু গ্রীষ্মকেই সহনীয় করে তোলে না, দেয় চোখ ও মনে প্রশান্তি, জানায় প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার বার্তা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। শ্রমের হাট বসেছে খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফা মোড়ে। প্রতিদিন ভোর থেকে জেলার বিভিন্ন প্রান্তের নিম্ন আয়ের মানুষ হাজির হন এই হাটে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বিলাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। দাসপ্রথা বন্ধ হলেও একবিংশ শতাব্দীর এই যুগে এসেও এখনো মানুষ আসেন শ্রমের হাটে, যেখানে বিক্রি করেন তার শ্রম এবং ঘাম। আমরা এই মুহূর্তে আছি খুলনার সিটি বাইপাস সড়কে। এখানে কিন্তু প্রতিদিন মানুষ হাজির হন তাদের যে শ্রম বিক্রি করতে, এবং প্রতিদিন ভোরের আলো ফোটার আগে এখানে হাজারো মানুষ তাদের যে শ্রম বিক্রি করার জন্য এখানে আসেন, এবং খুলনার বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে তারা এখানে জড়ো হন। দা কোদাল সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু তারা এখানে আসেন, এবং তাদের একটু দেখাতে চাচ্ছি এখন কিন্তু অনেকেই এখানে তারা বিক্রি হয়ে গেছেন, এবং তারা কিন্তু এই আলো ফুটতে ফুটতে ইতিমধ্যে বিক্রি হয়ে যান। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন শ্রমিকরা রয়েছে, কেউ কৃষি কাজ করেন, কেউ বাড়ির কাজ করেন, কাঠের কাজ করেন, বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসেন। এবং তারা যেটি বলছেন, আজকে শ্রমিক দিবস হলেও তাদের কাছে কিন্তু এই দিবসটির তেমন কোনো তাৎপর্য নেই বললেই চলে। তারা যেটি বলছেন, আজকেও যদি তারা কাজ না করেন তাদের বাড়িতে কিন্তু যে খাবার সেটি কিন্তু জুটবে না। এর জন্য কিন্তু তারা রোদ বৃষ্টি নেই সব সময় কিন্তু এখানে হাজির হন, এবং একটা বলা যায় যে মানুষ বিক্রির হাট। এখানে কিন্তু তারা যে শ্রম বিক্রি করতে আসেন, শ্রম বিক্রি না করলে কিন্তু তাদের যে বাড়িতে খাবার বা তাদের কিন্তু মাসিক কোনো বেতন নেই। তারা যেটি বলছেন, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এখানে প্রতিদিন তারা জড়ো হন এবং তাদের যে শ্রম বিক্রি করেন। এবং এই জায়গাটি কিন্তু মোস্তফার মোড় নামেও কিন্তু বেশ পরিচিত, এবং দূর দূরান্ত থেকে মানুষ তাদের নেওয়ার জন্য কিন্তু এখানে আসেন। তারা যেমন এখানে আসেন তাদেরকে বিক্রি করার জন্য, এবং কম টাকায় যেন একত্রে অনেক লোক পাওয়া যায় সেজন্য কিন্তু এলাকাবাসী যারা শ্রম কিনতে আসেন তারাও এই জায়গাটিতে এসে তাদেরকে নিয়ে যান। এবং তারা যেটি বলছেন যে নির্দিষ্ট যে একটি সময় 8 ঘন্টার কাজ, তারা কিন্তু সেই যে শ্রম আইন সেটি কিন্তু তাদের ক্ষেত্রে মানা হয় না। অনেক সময় কিন্তু তাদের যে নির্দিষ্ট বেতন থেকে যেমন বঞ্চিত করা হয়, ঠিক তেমনিভাবে কিন্তু 8 ঘন্টার কথা বলে অনেক সময় কিন্তু তাদেরকে 10 থেকে 12 ঘন্টারও কিন্তু বেশি সময় কাজ করতে হয়। তারা যেটি বলছেন, শ্রমিক দিবসে একটাই দাবি যে শ্রমের ন্যায্য মূল্য এবং মানুষের মর্যাদা। এই ছিল আমার কাছে খুলনার যে সিটি বাইপাস থেকে মানুষের হাটের সর্বশেষ সংবাদ। এখন সরাসরি ছিলাম খুলনায়। বিভিন্ন জাতের মিশ্রণে দেখা মিলছে মেহেরপুরের বিএডিসির বীজে। এসব বীজ রোপণ করে ফলন বিপর্যয় কৃষক। গত বছর একই কারণে বিএডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও পরিবর্তন হয়নি মাঠের চিত্র। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিএডিসি কর্তৃপক্ষ। বেন ইয়ামিনের রিপোর্ট।
চলতি মৌসুমে মেহেরপুরে বিএডিসির প্রণোদনায় 11,000 কৃষক গমের বীজ পেয়েছেন। তবে অভিযোগ উঠেছে এসব বীজে একাধিক জাতের মিশ্রণের। কৃষকদের অভিযোগ একাধিক জাতের মিশ্রণের কারণে ফলন বিপর্যয় হয়েছে, এতে লোকসানে তারা। অথচ বেসরকারি কোম্পানি ও চাষি নিজেদের বীজে উৎপাদিত ফসলে উৎপাদন ভালো হচ্ছে। এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভিতরে পাশে জব। ফলন হইতে হবে, ফলন নেই তো অফিসের বীজ বোনা, সে কাজ তো হয়েছে না। কর্মকর্তা বা কর্মচারী আছে, তারা তেমন মাঠ পরিদর্শন করে না। এই বীজ আবার ওনার নিয়ে নেবে, নিকে গোলায় থেকে নিকে আবার প্যাকেট করে বিক্রি করে। ওদেরকে আমাদের কোনো ভরসা নাই যে মাল দিচ্ছে আমরা ঠকছি তো। গত বছর এপ্রিলে বীজে মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিএডিসি মহাব্যবস্থাপকের দপ্তর থেকে। তারপরও গমের বীজে আবারও মিশ্রণ হয়েছে। এদিকে বীজের মিশ্রণে কৃষকের সঙ্গে বিপাকে পড়েছেন বীজ উৎপাদনকারী খামারগুলোও। এজন্য বিএডিসির বীজ তৈরির ত্রুটিকে দুষছে কৃষি বিভাগ। ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত, মোটামুটি আমরা 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি। আমাদের সমস্ত উপকরণ প্রণোদনা সেটা বিএডিসি আমাদের সাপ্লাই দেয়। যদি কোনোটার অংশবিশেষ না দিতে পারে সেক্ষেত্রে আমরা নিয়মতান্ত্রিকভাবে যে আমাদের যে প্রদর্শনী চাষি আছে বা সেখান থেকে আমরা করবে। তবে অধিকাংশ সময় আমাদের যে গম এটা সম্পূর্ণই বিএডিসি দিয়েছে আমাদের। এ বিষয়ে প্রশ্ন করলে বিএডিসি প্রসেসিং বিভাগের কর্মকর্তা দায় চাপান কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপর, আর ক্যামেরার সামনে কথা না বলেই চলে যান প্রতিষ্ঠানটির কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপপরিচালক। হিস্টোরিক্যাল কন্ট্রাক্ট গ্রোয়ার্স আমরা জেনারেশন করি আর কি, ওগুলো টেস্ট করতে জেনারেশন তো করতেই হয়। নিষেধ আছে আমাদের। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুরে 13,030 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 56,029 মেট্রিক টন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ঝিনাইদহের বাউর অঞ্চলে সরকারি সম্পত্তি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, শুধু খাস জমি নয়, বাউরের পাশে অর্ধশত কৃষকের জমি দখলেরও চেষ্টা করছে প্রভাবশালী মহল। সব যেন প্রশাসন নির্বিকার, যদিও জেলা প্রশাসন বলছে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহ সদরের বেড়াদি মৌজাভুক্ত সাগান্না বাউর একসময় এই জমি নড়াইলের এক জমিদার এস্টেটের মালিকানাধীন ছিল। পরে জমিদারি বিলুপ্ত হলে 167 নম্বর দাগভুক্ত এ সম্পত্তি সরকারের অনুকূলে চলে যায়। একই দাগের 29.45 একর জমি সদরের বেড়াদি গ্রামের কয়েকজন কৃষকের নামে রেকর্ড হয়। তখন থেকে এসএও আরএস রেকর্ড মূলে জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় কৃষকরা। এলাকাবাসীর অভিযোগ, গত 5 আগস্টের পর স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাউর নামমাত্র কিছু খাজনা দিয়ে পুরো বাউর দখলে নিয়েছে। এমনকি বাউর পরের ব্যক্তি মালিকানায় থাকা জমিও দখলের চেষ্টা করছে। বাউর দখলমুক্ত করে সরকারিভাবে ইজারা দেওয়া দখলদারদের উচ্ছেদের দাবি তাদের। সাধারণ পাবলিক বাউরের নেমে কিছু মাছ টাছ খেলেও খেতে দেয় না তারা। লালটু বাউর দখল করে খাচ্ছে, বর্তমানে যার কাছে ছিল তার কাছে লালটু জোর করে নিয়ে বাউর দখল করে খাচ্ছে। নিজের বাপ দাদার জমিতেই আমরা চাষবাস করে খাই, এই জমিতে আমাদের নামতে দেয় না, কারণ ওনারা এক সমিতি করেছে। বিভিন্ন জায়গায় তারা মানে অবৈধ টাকা খরচ করে তারা দখলের চেষ্টা করছে। সরকার রাজস্ব হারাচ্ছে, অথচ জনগণও খাইতে পারছে না। জেলা প্রশাসক আমাদেরকে জানান যে বাউর আপাতত কোনো ইজারা দেওয়া নেই। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সরকারি সম্পত্তি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের কাছে যে কোনো ধরনের তথ্য আসার সাথে সাথে সরকারি স্বার্থ শতভাগ সংরক্ষণ করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব করছি। সাগান্না বাউরের মোট আয়তন 126.45 একর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। যশোরে মহাকবি মাইকেল মধুসূদনের পৈতৃক নিবাস সাগরদ্বারে ঘিরে গড়ে পর্যটন কেন্দ্র বিকাশের সম্ভাবনা থাকলেও তা কাজে লাগাতে পারছে না প্রশাসন। দর্শনার্থীরা বলছেন, কবির বাড়ি দেখা ছাড়া এখানে বিনোদন, থাকা খাওয়া সহ ন্যূনতম সুযোগ সুবিধা নেই। যদিও জেলা প্রশাসন বলছে পর্যটকদের সুবিধার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি যশোরের কেশবপুর সাগরদাড়িতে জমিদার রাজানারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। বাংলা কাব্যধারায় খুব অল্প সময়ের মধ্যে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন এই কবি, যাকে চির অমরত্বের খ্যাতি দান করা হয়েছে। তিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও সার্থক নাট্যকার, যিনি বাংলা ভাষায় চতুর্দশপদী ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। প্রজন্ম থেকে প্রজন্ম এ নক্ষত্রের বিচ্ছুরণ ঘটাতে তার পৈতৃক বাড়িকে প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে সরকার। জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পাশাপাশি সাগরদাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বিকশিত হয়নি এই পর্যটন কেন্দ্রটি। দর্শনার্থীরা বলছেন, কবির বাড়ি ও 400 বছরের প্রাচীন শেখপুরা মসজিদ দেখা ছাড়া এখানে বিনোদন, থাকা খাওয়া সহ ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেই। অথচ কাঠামোগত উন্নয়ন হলে এই পর্যটন কেন্দ্রকে ঘিরে পাল্টে যেত গোটা এলাকার চিত্র। থাকার সমস্যা আছে যারা বাইরে থেকে আসবে, এখানে থাকার, ভালো খাওয়ার কোনো সুব্যবস্থা নেই। সরকারের কাছে বলতে চাই যে বিশেষ করে এই মধুসূদন দত্তের বাড়ির দিকে একটু নজর দেওয়া হোক। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের সুবিধার্থে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে আরও একটি প্রকল্প হাতে নেওয়া হবে। সীমানা প্রাচীরের কাজ হয়েছে, এখানে একটা মেঘনাথ বধ কন্যার কক্ষের কাজ সম্পন্ন হয়েছে, এছাড়া কিছু ডেকোরেশনের কাজ আছে। আমাদের আরও উদ্যোগ আছে, আমরা ক্যাম্পাসকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। জেলা পরিষদের অর্থায়নে অলরেডি একটা আমাদের ভবন নির্মাণ করা হয়েছে, আর একটা ভবন প্রায় নির্মাণ শেষের পথে। তো তারা যদি কেউ এখানে রাত্রি যাপন করতে চান সেটার সুযোগ আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে 1968 সালে দত্তবাড়িটি প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আর প্রায় 4.5 একর জমিতে গড়ে ওঠা ঐতিহাসিক স্থানে 2002 সাল থেকে কাজ শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সময় সংবাদ, যশোর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সি ক্যাটাগরি আহতদের রাষ্ট্রীয় অনুদানের চেক ও শহীদদের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় জেলার সি ক্যাটাগরির আহত 212 জনকে এককালীন 1 লাখ টাকা করে মোট 2,12 লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া 4 শহীদ পরিবারকে 10 লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়। এদিকে ফরিদপুরেও জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সি ক্যাটাগরির 103 জনকে প্রত্যেকের হাতে 1 লাখ টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। সাতক্ষীরা সীমান্তে 20.5 লাখ টাকার একটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 33 বিজিবির অধীনে ঝাউডাঙ্গা ক্যাম্পের টহল দল আমাদের হাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচারের সময় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বললে হাতে থাকা একটি ছোট ব্যাগ ফেলে দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায় সে। পরে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগের মধ্যে স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযান চালায়। জয়নুল পার্কের ভেতরে অবৈধভাবে বেশ কিছু স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল কিছু ব্যবসায়ী। সেগুলো স্ক্যাভেটর মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্ত মঞ্চ ভেঙে ফেলা হয়। খবর পেয়ে সংস্কৃতি কর্মীরা এসে প্রতিবাদ জানালে অভিযান বন্ধ রাখা হয়। পরে সংস্কৃতি কর্মীদের স্থাপনার বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ দেন জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কর্মকর্তারা। রংপুরে লোডশেডিং কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। বুধবার রংপুরের পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও করে মানববন্ধন করেন তারা। জানান, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের লোডশেডিং কমানোর দাবি করে আসলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
এতে তীব্র গরমে নানা সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার দাবি জানায় এলাকাবাসী। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত এক গোয়েন্দাকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের গণমাধ্যম জানায়, 2020 সালের শেষ দিকে মোসাদের হয়ে কাজ শুরু করেন মহসেন লাঙ্গার নেশিন। 3 মাসের মধ্যে গুপ্তচর বৃত্তি অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণ করে প্রথম মিশনে অংশ নেন তিনি। 2 বছরেরও বেশি সময় ধরে ইরানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করেন। এর মধ্যে IRGCর কর্নেল হাসান সৈয়দ খোয়াবির হত্যাকাণ্ড অন্যতম। কেবল তথ্য সরবরাহই নয়, যানবাহন ক্রয়, ফান্ড স্থানান্তর সহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। যদিও আদালতে সব অভিযোগ স্বীকার করেছিলেন নেসরিন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দ্বিতীয় দিনেও সৌদি আরবে গেছেন বাংলাদেশি মুসল্লিরা। এ পর্যন্ত 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন হজযাত্রী। তারা বর্তমানে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবের জেদ্দা ও মদিনা বিমানবন্দরে দ্বিতীয় দিনের মতো অবতরণ করেছে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী বিমানগুলো। 2 দিনের 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে জেদ্দা হয়ে পবিত্র মক্কায় অবস্থান করছেন 7,055 জন, আর মদিনা মনোয়ারায় পৌঁছেছেন 1,655 জন মুসল্লি। আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হচ্ছে বেস্ট সার্ভিস পেয়েছি। এবারের সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যি আমাদেরকে খুবই মুগ্ধ করছে। দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে পারছি। আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। হজ মিশন, কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিয়ত মুসল্লিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে অংশ নিচ্ছেন 87,100 জন বাংলাদেশি। ধাপে ধাপে বিভিন্ন ফ্লাইটে তারা আসছেন সৌদি আরবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হবে 5 জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাজ্যে বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন শহরে প্রচারপত্র বিতরণ করেছে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পূর্ব লন্ডনের শেডওয়েল জামে মসজিদ মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রচারপত্র বিতরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন সহ অনেকে। বাফুফের দূরদর্শিতার উপর নির্ভর করছে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে সামিদ সোম বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা। এফসি পোর্টালে নিবন্ধন এবং নিয়ম মেনে ফিফার কাছে আবেদন করা সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই তাকে জাতীয় দলে পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে প্রয়োজনে সামিদ সোমকে পেতে আসন্ন ফিফা কংগ্রেসে বাফুকে সভাপতি সরাসরি কথা বলবেন, এমনটাই জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। স্পষ্ট ভাষায় চিঠি লিখে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সামিদ সোম। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার এটা ছিল একেবারে প্রাথমিক পদক্ষেপ। এরপর প্রক্রিয়া এগিয়েছে অনেক দূর, তবে কাটেনি নির্ধারিত সময়ের আগেই সামিদ সোমকে পাওয়ার শঙ্কা। ফিফার ছাড়পত্র পেতে সামিদ সোমের লাগবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের সম্মতি। এনওসি পেতে বিধি মেনে আবেদনও করে রেখেছে বাফুফে। একই সঙ্গে চলছে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ। এজন্য 30 এপ্রিল করা হয়েছে অনলাইন আবেদন। উই বিলিভ যে হোপফুলি এই উইকের মধ্যে হয়ে যাবে, বিকজ অল দ্য কমিউনিকেশন হ্যাজ বিন ডান। উই আর ওয়ার্কিং ভেরি হার্ড। আফটার আওয়ার্সও দেখা যাচ্ছে যে এই জিনিসটা নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে, বাট উই আর গিভিং আওয়ার বেস্ট।
কানাডার হয়ে সামিত সোম দুটো ম্যাচ খেললেও সেগুলো পায়নি ফিফা টায়ার 1-এর স্বীকৃতি। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেতে বাধ্যবাধকতাও কম। কানাডা সকারের এনওসি, বাংলাদেশি পাসপোর্ট আর বাবা অথবা মার বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্রই যথেষ্ট। এরপর নির্ভুল এবং সুস্পষ্ট আবেদনে মাত্র 3 কার্যদিবসেই মিলতে পারে ফিফা ছাড়পত্র। নিয়মগুলোর সাথে মিলিয়ে দেখবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল 2-3 দিনের মধ্যে চলে আসতে পারে। সো এটা ডিপেন্ড করবে কত ক্লিয়ারলি বিএফএফ চিঠিতে ফিফাকে জানাতে পারে এবং কত ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারে। সিঙ্গাপুর ম্যাচে সামিত সোমকে পেতে চাইলে 10 মের মধ্যে এএফসি পোর্টালে নিবন্ধন করতে হবে নাম। সেই সুযোগ হাতছাড়া হলে লাস্ট অপশন 3রা জুন। এই দুটো তারিখ মিস করলে ফিফা ছাড়পত্র পেলেও আর কোনো উপায় থাকবে না। শুধু পাসপোর্ট হলেই হবে না, আমাদেরকে প্লেয়ার রেজিস্ট্রেশনও করতে হবে। কারণ আমরা পাসপোর্ট প্রক্রিয়া করলাম, ফিফার অ্যাপ্রুভাল নিলাম, কিন্তু আমরা যদি ম্যাচের জন্য রেজিস্ট্রেশনই করতে না পারি তাহলে কিন্তু কাগজ আসলেও খেলতে পারবে না। 15 মে প্যারাগুয়েতে বসবে ফিফা কংগ্রেস, যেখানে অংশ নেবেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। সামিত সোমকে পেতে নির্ধারিত অফিসিয়ালের সঙ্গে প্রয়োজনে সেখানে তিনি কথা বলবেন বলেও জানিয়েছে ফুটবল ফেডারেশন। ওখানে উনি ব্যক্তিগতভাবে আবারও ফিফার যে কনসার্ন টিম আছে তাদের সাথে দেখা করে তাদেরকে আবার একটা অনুরোধ করবে যেন একটা এক্সপেডাইট করা হোক। ফিফার তো আমাদের আসলে কোনো কন্ট্রোল নাই, দ্যাট উইল গো বাই দ্য বুক। আমাদের তরফ থেকে অল উই ক্যান রিকোয়েস্ট যে তারা যেন একটু তাড়াতাড়ি করে। 2 মে কাভালরি এফসির হয়ে ম্যাচ খেলতে ক্যালগারি থেকে টরন্টো আসবেন সামিত সোম। সেদিনই বাংলাদেশ কনসুলেটে গিয়ে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে তার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। এরপরেই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্র নিয়ে কাজ শুরু করবে বাফুফে। তবে সামিতের মতো ফিফার ছাড়পত্র লাগছে না কিউবা মিচেলের জন্য। পাসপোর্ট তৈরি করে জুনের এই ফুটবলারকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে আলোচনায় 3 প্রবাসী ফুটবলার। ভারত ম্যাচের কন্ডিশনিং ক্যাম্পে থেকেও মূল দলে জায়গা না পাওয়া ফাহমিদুল ইসলামের সঙ্গে নতুন 2 মুখ সামিত সোম ও কিউবা মিচেল। ইতালি প্রবাসী ফাহমিদুলের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও এখনো পাসপোর্ট হাতে পাননি সামিত ও কিউবা মিচেল। তবে আসন্ন জাতীয় দলের ক্যাম্পে এই 2 ফুটবলারকে পেতে চায় বাফুফে। সব ঠিকঠাক থাকলে আগামী 2রা মে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করবেন সামিত সোম। এর 3 থেকে 4 দিন পরেই পাসপোর্ট হাতে পাবেন তিনি। তারপরে বাফুফে শুরু করবে তার পরবর্তী কার্যক্রম, যা অনেকটাই হতে যাচ্ছে কঠিন। কানাডার হয়ে 2 ম্যাচ খেলায় নিতে হবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। অবশ্য এমন কোনো বিধিনিষেধ নেই কিউবা মিচেলের জন্য। আপাতত বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেই লাল সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। এরই মধ্যে কিউবা মিচেলের নানা নানির জন্ম সনদ সংগ্রহ করেছে ফেডারেশন। দ্রুতই তার পাসপোর্ট পাওয়া নিয়ে আশাবাদী বাফুফে। কিউবা মিচেলে আমরা পাসপোর্টের প্রক্রিয়া শুরু করেছি। তো পাসপোর্ট প্রক্রিয়া করানোতে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজনীয় তার কিছু কিছু আমাদের হাতে পৌঁছেছে, কিছু মাত্রই একটু আগে পৌঁছেছে। তো আমরা আশা করছি যে প্রক্রিয়াটা দ্রুততর সময়ের মধ্যেই তার পাসপোর্ট আমরা হাতে পেয়ে যাব। কিউবা মিচেলে যেটা হচ্ছে যে ওর নানা নানি বাংলাদেশি, ওর মার জন্ম ইংল্যান্ডে। তো যেহেতু ওর নানা নানি বাংলাদেশি, প্রথমত নানা নানির বাংলাদেশি জন্ম নিবন্ধন থাকতে হবে, তারপর তার মার বাংলাদেশি জন্ম নিবন্ধন, তারপরে মিউচুয়ালের বাংলাদেশি জন্ম নিবন্ধন এনআইডি থাকতে হবে, দেন পাসপোর্ট প্রক্রিয়া। তো এর অনেকটুকু আমরা হাতে পেয়েছি, বাকি কাজটুকু আমরা খুব আশা করছি খুব অল্প সময়ের মধ্যে পাবো। শুধু জাতীয় দল নয়, বয়স ভিত্তিক দলের জন্য প্রবাসী ফুটবলার খুঁজছে বাফুফে, যার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আমাদের সাথে আরও বেশ কিছু খেলোয়াড়ের যোগাযোগ চলছে, সেটা জাতীয় দলের জন্য যেমন এবং বয়সভিত্তিক দলের জন্য। তো এর মধ্যে হয়তো কয়েকজন বয়সভিত্তিক দলের ট্রায়ালে খুব শীঘ্রই আসবে। আর জাতীয় দলে যাদের সাথে যোগাযোগ চলছে, আমার মনে হয় না যে এই জুনের মধ্যে তাদেরকে সমস্ত প্রক্রিয়া শেষ করে তাদেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা সম্ভবপর হবে। এদিকে সিঙ্গাপুরের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা প্রায় নিশ্চিত। তবে ম্যাচটি দর্শকের জন্য উন্মুক্ত থাকবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বাফুফে থেকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনুশীলনে নিজেদের ভুলগুলো শুধরে দেওয়ার মতো একজন মানুষও পান না জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা, যার জন্য এবার বিসিবির কাছে নির্দিষ্ট একজন কোচ নিয়োগের দাবি জানিয়েছেন নাঈম শেখ। এদিকে
গেল কয়েক বছরে নিজেকে অনেক পরিণত করেছেন এই বাঁহাতি ওপেনার। জাতীয় দলে ফিরতে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন নাইম। মারলেন কিন্তু দেখলেন না। বিশ্ব ক্রিকেটে নতুন ট্রেন্ড নো লুক শট। ম্যাচে এমন শট দেখলে চোখ জুড়াবে যে কারো। সঙ্গে প্রমাণ মিলবে একজন ব্যাটার কতটা আস্থা রাখছেন নিজের উপরে, আর সেটাই রপ্ত করার চেষ্টা করছেন নাইম শেখ। নাইম জাতীয় দলের বাইরে দীর্ঘদিন। এনসিএল টি20, বিপিএল ও ডিপিএল এর পর আবারও আলোচনায় বাঁহাতি ওপেনার। সুযোগটা হয়তো আসবে শিগগিরই, তবে নাইম নিজের খারাপ সময় লড়াই করে গেছেন একাই। কোনো টুর্নামেন্ট বা লিগ ছাড়া তার মতো জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে কাজ করার মতো নেই কেউই। সাব্বির বিজয়দের মুখে অনেকবারই শোনা গেছে এমন স্ট্রাগলের গল্প। বিসিবির কাছে এবার তাই নির্দিষ্ট কোচ চাইলেন নাইম। স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো। ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আছে, কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক এটা ভালো একটা, কারণ ওদের সব কিছু শেষ করার পরই কিন্তু ওরা কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে, তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো। এশিয়া কাপের পর থেকে ওয়ানডে দলে নেই নাইম। 2022 সালে শারজায় খেলেছেন সবশেষ টি20 ম্যাচ। বাদ পড়ার কারণ ছিল ব্যাটিংয়ে নানা সমস্যা, বেগ পোহাতে হতো স্পিন বোলিংয়ের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগের ব্যাটিং দেখলেই বোঝা যায় এখন কতটা পরিণত তিনি। নাইম অপেক্ষায় একটা সুযোগের। একটা করে প্ল্যান করছি, একটা করে ভালো খেলার চেষ্টা করছি। হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে, দ্যাটস ওয়াই 3টা টুর্নামেন্টই ভালো হয়েছে। ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি। ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হইতো, এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায়, টার্নিং উইকেটে কেমন, স্ট্রিক উইকেটে কেমন। তো এই ছোট ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইমপ্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি। তবে আবারও জাতীয় দলে ডাক পেতে হলে নাইমকে আগে প্রমাণ দিতে হবে এ দলের সিরিজে। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী 5 মে থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি পদক্ষেপ। পাকিস্তানি বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করল দিল্লি। নিরাপত্তা পর্ষদ ঢেলে সাজালেন মোদি। উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। 20 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। অবশেষে 32 বছর অপেক্ষার অবসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। তফসিল ঘোষণায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। গরিব হয়েছি আমরা, তো কষ্ট করতেই হবে। বৈষম্যের আড়ালে নিষ্পেষিত জীবন, অধিকার আদায়ে রক্তাক্ত আন্দোলনের 140 বছরও বদলায়নি শ্রমিকের ভাগ্য। স্বীকৃতি ও ন্যূনতম মজুরি নির্ধারণে সংস্কার কমিশনের সুপারিশ। পবিত্র হজ পালনে 2 দিনে 21 ফ্লাইটে সৌদি আরব গেলেন প্রায় 9000 মুসল্লি। ইবাদত বন্দিগিতে দিন কাটছে মক্কা মদিনায়। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ। এবং বাফুফের দূরদর্শিতার উপর নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচে সামিত শোমের খেলা। সময়ের মধ্যে এএফসিতে নিবন্ধনের পরামর্শ। প্রয়োজনে ফিফা কংগ্রেসে কথা বলবেন তাবিথ আউয়াল। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।